2013 সালের 7ই জুন উত্তর 24 পরগনার কামদুনিতে রাজারহাট ডিরোজিও কলেজের দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের মামলায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হলেও 6 জনকে দোষী সাব্যস্ত করে 3 জনকে ফাঁসি ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে 2016 সালে কলকাতার নগর দায়রা আদালত ও 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয় এবং একজনের মামলা চলাকালীন মৃত্যু হয়। দোষী সাব্যস্ত করা হয়েছিল শরীফুল আলী, আনসার আলী, আমিন আলী, এনামুল হক, ভোলানাথ নস্কর ও আনিমুল ইসলামকে। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি রিমিক। রিমিক, কামদুনি গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের 10 বছর পার হয়ে গেল। কামদুনি কাণ্ডের কি রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট? দেখো, আজকে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে এই কামদুনি গণধর্ষণ এবং হত্যাকাণ্ড যেটা হয়েছিল 2013 সালের 7ই জুন রাজারহাটের ডিরোজিও কলেজের এক ছাত্রীকে প্রথমে অপহরণ, তারপরে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল এবং তার দেহ পাওয়া গিয়েছিল সেই ছাত্রীর বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে 8 বিঘে ভেরি বলে একটি অঞ্চল থেকে। সেই মামলায় কিন্তু 9 জনকে প্রাথমিকভাবে 9 জনকে অভিযুক্ত করা হয়েছিল এবং তার মধ্যে একজন মামলা চলাকালীন মারা যায় এবং 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল এবং 3 জনকে কিন্তু নগর দায়রা আদালত মানে নিম্ন আদালত কিন্তু 3 জনকে ফাঁসির সাজা দিয়েছিল এবং 3 জনকে যাবজ্জীবনের সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে সেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল এবং আমরা দেখেছি গত 24শে জুন এই মামলার শুনানি শেষ হওয়ার পরে রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজকে সেই 10 বছর আগে ঘটে যাওয়া কামদুনির এই অপহরণ, গণধর্ষণ এবং হত্যার মামলায় রায়দান করা হয়েছে। প্রথমে একটু বলে দেবো যে নগর দায়রা আদালত, নিম্ন আদালত যে রায় দিয়েছিল সেই রায়টা বললে আজকের রায়টা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ফাঁসির সাজা দিয়েছিল নগর দায়রা আদালত মানে নিম্ন আদালত ফাঁসির সাজা দিয়েছিল শরীফুল আলী ও আনসার আলীকে এবং ফাঁসির সাজা দেওয়া হয়েছিল আমিন আলীকে এবং যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছিল 3 জনকে। তারা হলো ভোলা নস্কর, এনামুল হক এবং আমিনুল ইসলাম। এই 3 জনকে যাবজ্জীবন, মোট 6 জনকে কিন্তু শাস্তি দিয়েছিল নিম্ন আদালত। তার মধ্যে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে এই মামলায়, তাতে নিম্ন আদালতে যাদের ফাঁসির সাজা হয়েছিল সেই শরীফুল আলী ও আনসার আলী এই 2 জনকে কিন্তু আজীবন যাবজ্জীবন মানে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন। তাদেরকে আজীবন যাবজ্জীবন দণ্ডিত করা হয়েছে এবং আরেকজন যাকে ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত সেই আমিন আলীকে কিন্তু বেকসুর খালাস করা হয়েছে। বেকসুর মানে তাকে ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত, তাকে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বেকসুর খালাস দিয়েছে এবং যে 3 জনকে নিম্ন আদালত যাবজ্জীবনের সাজা দিয়েছিল সেই ভোলা নস্কর, এনামুল হক এবং আমিনুল ইসলাম এই 3 জনকেও কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে বেকসুর খালাস দিয়েছে। তবে যে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন যিনি সেই আনিমুল হক, এই আমিন আলী, তাকে কিন্তু বেকসুর খালাস দেওয়া হলেও তাকে 10,000 টাকার জরিমানা করা হয়েছে। সেই টাকা সে জমা দিলে তারপর থেকে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে এবং বাকি যে 3 জনের যাবজ্জীবন ছিল তাদেরকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছে সেখানে আজকে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তা এই রায় ঘোষণা করতে গিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন তাদের বিরুদ্ধে যে ধারায় মামলা ছিল, যে ধারায় অভিযোগ ছিল তাতে তাদের সর্বোচ্চ 7 বছরের সাজা হয়, কিন্তু তারা ইতিমধ্যেই 10 বছর সাজা জেল খেটে ফেলেছে। সেই কারণে তারা যেহেতু অতিরিক্ত জেল হেফাজতে ছিল, অতিরিক্ত সময় মানে 3 বছর অতিরিক্ত জেল হেফাজতে ছিল, সেই কারণে যেহেতু এই ধারাগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছরের কারাদণ্ড, কিন্তু যেহেতু তারা ইতিমধ্যেই 10 বছরের কারাবাস করে ফেলেছে, জেল হাজত কাটিয়েছে, সেই কারণে তাদেরও কিন্তু বেকসুর খালাস আজকে দেওয়া হয়েছে। মোট 4 জনকে, 6 জন মোট যে অভিযুক্ত ছিল, 3 জন ফাঁসির আসামি, 3 জন যাবজ্জীবন, যাদেরকে নগর দায়রা আদালত যে নিম্ন আদালত যে রায় দিয়েছিল সেই 3 জন ফাঁসির আসামি
আসামির ক্ষেত্রে দুজনকে আমৃত্যু যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং একজনকে 10,000 টাকার জরিমানায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং বাকি যে 3 জন যাবজ্জীবন ছিল নিম্ন আদালত যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল সেই 3 জনকে কিন্তু আজকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে জয় বাংলো বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ। প্রায় 10 বছর ধরে কিন্তু 10 বছর পর কিন্তু এই রায়দান হলো ঘটনার 10 বছর পর। রিমিক, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, এই যে হাইকোর্টের রায়, এতে পরিবারের প্রতিক্রিয়া কি? একদমই দেখো, এই রায় ঘোষণার পরই আদালত কক্ষের এজলাসের বাইরে বেরিয়েই কিন্তু যে নির্যাতিতার মা কিন্তু সে কান্নায় ভেঙে পড়ে এবং এই কামদুনি আন্দোলন, এই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের দুই মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তারাও কিন্তু খবরের শিরোনামে এসেছিল, তারাও কিন্তু কান্নায় ভেঙে পড়ে। এছাড়াও এই নির্যাতিতার ভাই এবং দাদা দুজনের প্রত্যেকে কিন্তু গোটা কামদুনি থেকে আজকে প্রচুর মানুষ এসেছিলেন এই রায় শোনার জন্য। এই রায় ঘোষণার পরই তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন, তারা কান্নায় ভেঙে পড়েন, তারা বলেন যে এই সাজা, এই রায় আমরা মানছি না। তারা রাজ্য সরকার থেকে শুরু করে কলকাতা হাইকোর্টকেও কিন্তু তারা উল্টে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তারা বলছেন আইন বিক্রি হয়ে গেছে, আদালত বিক্রি হয়ে গেছে, তারা এই অভিযোগও তুলছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম টুম্পা কয়াল, মৌসুমী কয়াল এবং নির্যাতিতার মা, ভাই, দাদাদের সঙ্গে, তারা কিন্তু বলছেন তারা এই রায় কোনোভাবেই কিন্তু মেনে নেবেন না, তারা এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু যাবেন। মানে আমরা দেখেছি যে কোর্টে এই রায় ঘোষণার পরে কিন্তু তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন একদম নির্যাতিতার মা। তিনি বলছিলেন যে আমি এই রায় মেনে নিতে পারছি না, যারা আমার মেয়েকে এইভাবে মেরে ফেললো তাদের কি করে বেকসুর খালাস হয়ে যায়। পাশাপাশি তারা এই আশঙ্কাও করছেন যে এই যে 4 জন দোষী সাব্যস্ত ছিল তাদের 4 জনকে বেকসুর খালাস দিল আজকে কলকাতা হাইকোর্ট, তাতে তারা কিন্তু আশঙ্কা করছে যে গ্রামে তারা যদি ছাড়া পেয়ে গ্রামে যায় তারা কিন্তু তাদেরও জীবনের নিরাপত্তার অভাব বোধ করছে। তারা পরিষ্কার বলছে যে এই রায়ে কিন্তু আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আমার মেয়েটাকে, আমার বোনটাকে যেভাবে মেরে ফেলা হলো তাতে এই রায় আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কি করে তারা বেকসুর খালাস পেয়ে যায় মাত্র 2 জনকে? তবে যে 2 জনের যাবজ্জীবন হয়েছে সেই 2 জনের যাবজ্জীবনের খবরেও তারা কিন্তু খুশি হতে পারছে না। তারা এখনো পর্যন্ত এই রায়ের পরও তারা তাদের পূর্ববর্তী সিদ্ধান্তে অনড় যে এদের প্রত্যেকের ফাঁসি চাই। সেই কারণে তারা একদম রায় ঘোষণার পরই তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের আজকের এই জয় মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তা ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাবে। এবং শুধু তাই নয়, কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে তার ভাই এবং দাদা, ভাই প্রসেনজিৎ এবং দাদাকে। তারা বলছেন যে আমরা আত্মহত্যা করব, এই রায় আমরা মেনে নিতে পারছি না। এই রায় রাখার জন্য কিন্তু আমরা এতদিন ধরে লড়াই করিনি, এই রায় রাখার জন্য আমরা এতদিন ধরে বুকে কান্না চেপে রাখিনি। আমার বোনটা চলে গিয়েছে কিন্তু যারা তাকে শেষ করে দিল এইভাবে, তাদেরকে এইভাবে বেকসুর খালাস, এই রায় আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পাশাপাশি আজকে যারা স্টেটের পক্ষের আইনজীবী ছিলেন তারা কিন্তু বলছেন এই রায়টাকে একটা হিস্টোরিক্যাল রায় বলছেন। উল্টো দিকে যেটা আমরা আইনজীবীদের সঙ্গেও কথা বলেছিলাম, স্টেটের আইনজীবীদের সঙ্গে, তারা কিন্তু বলছেন এটা একটা হিস্টোরিক্যাল রায়। কারণ 10 বছর ধরে এই কাণ্ডের 10 বছর পর রায় ঘোষণা হলো। নিম্ন কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছিল 2016 সালে, লোয়ার কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়, হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টে সেই মামলা এতদিন ধরে চলার পর গত 24শে জুন সেই মামলার শেষ শুনানি হয়েছিল এবং রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট এবং আজকে তার রায়দান হলো। ফলে এই যে রায়দান সেটাকে কিন্তু রাজ্যের আইনজীবীরা বলছেন এটা একটা হিস্টোরিক্যাল অর্ডার। কোনামি, হ্যাঁ রিমিক, আরো যেটা জানতে চাইবো, এই যে এতদিন ধরে এই ঘটনার ওপর মানুষের আস্থা যে ধীরে ধীরে উঠে যাচ্ছিল, এই হাইকোর্টের রায়ের পরে কি সেই আস্থা আবার কোথাও না কোথাও ফিরে এলো, কি মনে হচ্ছে? দেখো, তুমি যদি আস্থার কথা বলো তাহলে প্রথমেই যাদের কথা আসবে তারা হচ্ছে ভিকটিমের ফ্যামিলি এবং ভিকটিমের আত্মীয় স্বজন থেকে শুরু করে তাদের প্রতিবেশীরা। সেই কামদুনি কিন্তু হাইকোর্টের এই রায়ের ওপর ভরসা তো দেখাতে পারলই না, উল্টে তারা কিন্তু গুরুতর অভিযোগ করছে। তারা বলছে যে আইনকে পর্যন্ত রাজ্য কিনে নিয়েছে, আইনকে পর্যন্ত সরকার কিনে নিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে এই কামদুনির ঘটনায় তিনি বলেছিলেন দোষীদের কারোর মুক্তি হবে না, যারা দোষী তাদের
যথাযথ সাজা হবে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আজকে আমরা দেখলাম যে নির্যাতিতার মা থেকে শুরু করে সেই কামদুনি আন্দোলনের দুই মহিলা টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তারাও কিন্তু একই অভিযোগ তুলছে যে আইন আদালত মিথ্যে। তারা সেই একদম মানে সিনেমার মতো ডায়লগ তারা দিতে দেখা গেল, কান্নায় ভেঙে পড়তে তারা সেন্সলেস, অনেকে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই রায়ের পর আমরা দেখলাম টুম্পা কয়াল, মৌসুমী কয়াল এবং নির্যাতিতার মা তারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তার এক ভাই এক দাদা তারা কিন্তু প্রায় উন্মাদের মতো তারা এই রায় শোনার পর তারা গোটা হাইকোর্ট চত্বরে পড়ে উন্মত্ত হয়ে পড়ে। তারা বলছে আমরা আত্মহত্যা করব, এই রায়কে আমরা মেনে নিতে পারছি না। বা পাশাপাশি আবার এই কথাটাও ঠিক যে 10 বছর ধরে হয়েছে, এই 10 বছর পর এই মামলার যে ঘটনা গোটা রাজ্যে গোটা দেশে কিন্তু একটা আলোড়ন ফেলে দিয়েছিল। সেই কামদুনি ঘটনা 10 বছর পর কলকাতা হাইকোর্টের রায়দান হচ্ছে। 10 বছর নয়, তবে যেহেতু 2016 সালে লোয়ার কোর্ট এই মামলার রায় দিয়েছিল, তারপরে দেখতে গেলে প্রায় 7 বছর পর কিন্তু আজকে হাইকোর্ট চূড়ান্ত রায় দিল। এই 7 বছর ধরে মামলা চলার পর কিন্তু চূড়ান্ত আজকে রায় দিয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই কিছু মানুষের আস্থা তো ফিরবে যে হাইকোর্টে আমরা এই সাম্প্রতিককালে যে বারবার দেখছি যে এত তদন্ত হচ্ছে, সিবিআই ইডি তদন্ত করছে, এত দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, কিন্তু কোনো কিনারা হচ্ছে না, যার কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আদালত এসে। সেই জায়গায় দাঁড়িয়ে আদালত আজকে 10 বছর পর একটা ঘটনা, মানে সারা ফেলে দেওয়া ঘটনা, গোটা রাজ্যকে নড়িয়ে দেওয়ার মতো যে ঘটনা, সেই কামদুনি ঘটনার চূড়ান্ত রায়দান করলো। অবশ্যই তাতে মানুষের তো হাইকোর্টের ওপর ভরসা থাকবেই। তবে আবারও পাশাপাশি বলছি, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় যে রায় দিয়েছে, সেই রায় কিন্তু কামদুনির অধিকাংশ মানুষ, নির্যাতিতার মা, তার পরিবার, ভাই দাদা থেকে শুরু করে সেই আন্দোলনে যারা সাক্ষী ছিল, সেই টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তারা কিন্তু কোনোভাবেই, এবং যারা গ্রামবাসীরা এসেছিলেন সেই কামদুনি, তারা কেউই কিন্তু এই রায়কে কিন্তু মেনে নিতে পারছে না। তাই তারা বলছেন যে তারা একদম রাজ্যের দিকে স্পেসিফিক করে কিন্তু রাজ্যের দিকে আঙুল তুলছে, স্পেসিফিক করে তারা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দিকে আঙুল তুলছে। তারা বলছেন যে আইন বিক্রি হয়ে গেছে, এই রায়কে আমরা মানি না। তাই তারা আজকে হাইকোর্টের এই রায় ঘোষণার পরই তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন। আমরা দেখেছি যে হাইকোর্টে যে 3 তলায় যে 28 নম্বর এজলাসে জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ যে এজলাসে বসে, সেই দোতলার 28 নম্বর এজলাসে দরজা থেকে এই রায় শোনার পর বেরিয়েই তারা কান্নায় ভেঙে পড়েন। তারা গোটা ওই দ্বিতীয় তলায় কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তারপরে তারা নিচে নেমে এসে পর্যন্ত তারা তাদের ক্ষোভ উগরে দেন, এবং সেই কথা বলতে বলতে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, তো সেন্সলেস হয়ে গেছেন। তার ভাই ও দাদা তারা বলছেন আমরা আত্মহত্যা করব, আমরা রাস্তা বন্ধ করব, এই রায়কে আমরা মানছি না। এবং তারপরেই তারা কিন্তু জানিয়ে দিয়েছেন, নির্দ্বিধায় জানিয়েছেন তারা কলকাতা হাইকোর্টের আজকের ডিভিশন বেঞ্চের আজকের এই রায়কে তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন। কারণ তারা বলছেন যে এদের কোনো মতেই শাস্তি মুকুব হতে পারে না। এরা যে অপরাধ করেছে, এদের প্রত্যেকে ফাঁসির সাজা চাই, এদের প্রত্যেকের মৃত্যুদণ্ড চাই। তারা এই দাবি কিন্তু আজকে তুলেছেন। পুনামি। হ্যাঁ রিমিক, আরও যেটা প্রশ্ন উঠে আসছে, শুধু কামদুনি কিন্তু নয়, এরকম ঘটনা কিন্তু প্রায় প্রত্যেক বছরই আমরা দেখে আসছি বাংলায়। এরপরে কি তবে সেই মানুষগুলো এখন আশা রাখতে পারে কলকাতা হাইকোর্টের প্রতি? দেখো কুনাবি, আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, অবশ্যই রাখতে পারে। কেননা আলটিমেটলি অবশেষে কিন্তু রায় হয়েছে। দেখো, দুজনকে তো আমৃত্যু যাবজ্জীবনের সাজা দিয়েছে। হ্যাঁ, তাদের ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত যে 3 জনকে, তার মধ্যে 2 জনকে আজীবন আমৃত্যু যাবজ্জীবনের সাজা দিয়েছে। ফলে সেই জায়গা থেকে তুমি যদি দেখো, গোটা রায়টাই কিন্তু নেগেটিভ, এটা কিন্তু কখনোই বলা যাবে না। তবে হ্যাঁ, নির্যাতিতার পরিবার, তাদের প্রতিবেশী, আত্মীয় স্বজনদের কিন্তু সেই রায়তে ক্ষোভ থাকতেই পারে। তবে তুমি যেটা বলছো যে অবশ্যই একটা ইতিবাচক দিক তো হলো যে হাইকোর্ট কিন্তু সমস্ত দিকে, এমনটা তো নয় যে হাইকোর্টে যখন এই মামলা, যখন তোমার নিম্ন কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এই কোর্টে যখন মামলা হয়, তখন কিন্তু হাইকোর্টও কিন্তু তার নিজের মতো করে সমস্ত নথি, সমস্ত এভিডেন্স, এই যে সিআইডি তদন্ত করেছিল গোটা ঘটনাটায়, সেই সিআইডি কি রিপোর্ট দিয়েছে, সাক্ষীরা কি বলেছে, সমস্ত দিকগুলো তারা কিন্তু খতিয়ে দেখেই তবে কিন্তু আজকে এই রায়টা দেওয়া হয়েছে। ফলে এই রায়টা দেখো, কোর্ট হচ্ছে, হাইকোর্ট হচ্ছে রাজ্যের ক্ষেত্রে শেষ আইনের ক্ষেত্রে, সেখানে হাইকোর্ট কিন্তু সব দিক বিচার করে এই রায়টা যখন দিচ্ছে, তখন নিশ্চয়ই বুঝতে হবে যে যদি এমনটা দেখতো, যদি যে কথাটা নির্যাতিতার পরিবাররা বলছে যে আইন বিক্রি হয়ে গেছে, আদালত বিক্রি হয়ে গেছে, যদি তাই হতো তাহলে যে এই 2 জনকেও তো তোমার আমৃত্যু যাবজ্জীবন দেওয়া হতো না। কিন্তু এই একটা
একটাই পজিটিভ দিক যে এই ক্ষেত্রে কিন্তু আশা ছাড়া যাবে না, কেননা হাইকোর্টে কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখেই কিন্তু আজকে অত্যন্ত সময় নিয়ে, আমি তোমাকে আবারও বলছি 24শে জুন এই মামলার শেষ শুনানি শেষ হয়েছিল। তারপরে কিন্তু রায়দান কিন্তু স্থগিত রাখা হয়েছিল। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রায় 3.5 মাস থেকে 4 মাস কিন্তু 3.5 থেকে 4 মাস কিন্তু রায়দান স্থগিত ছিল। এই গোটা বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, যেহেতু এই মামলাটা অত্যন্ত স্পর্শকাতর, সেই জন্য সময় নিয়ে কিন্তু বিচারপতিরা সমস্ত অ্যাসপেক্ট, সমস্ত দিকগুলো কিন্তু তারা খতিয়ে দেখেই কিন্তু আজকে এই রায় দিয়েছেন। তাই মানুষের ভরসা এখনও কিন্তু আমরা দেখেছি যে মানুষ কারোর সঙ্গে কারো ঝগড়া হলে, বিবাদ হলে তারা কিন্তু এখনও বলে তোকে কিন্তু আমি হাইকোর্টে দেখে নেবো। এই এখনও কিন্তু মানুষের কোর্টের ওপর ভরসা আছে। তাই এই রায়টার ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া হলেও অবশ্যই নির্যাতিতার পরিবার তারা কিন্তু অবশ্যই তারা এই রায় মেনে নিতে পারবে না। তাদের ঘরের মেয়ে চলে গিয়েছে, সেক্ষেত্রে তারা যে দাবি করছে যে ফাঁসির দাবি, প্রত্যেকের ফাঁসি চাই, প্রত্যেকের মৃত্যুদণ্ড চাই বা প্রত্যেকের যাবজ্জীবন চাই, সেই জায়গায় সেখানে 6 জনের মধ্যে 4 জন বেকসুর খালাস, 2 জনের মাত্র আমৃত্যু যাবজ্জীবন, সেটা কিন্তু তারা কখনোই মেনে নিতে পারছে না। এটা এই দিকটাও যেমন রয়েছে, সেটা তাদের দিক, তাদের আবেগ, তাদের যন্ত্রণা থেকে তারা এই কথাগুলো অবশ্যই বলছেন। কিন্তু আইনের পথেই চলে, আইন কিন্তু সব দিক বিচার করে, সমস্ত দিক বিচার করে, যেহেতু এটা অত্যন্ত স্পর্শকাতর একটি মামলা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় নিয়ে প্রায় 4 মাসের মাথায় গিয়ে কিন্তু এই রায় আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট ঘোষণা করেছে। ফলে আইন আদালতের উপর মানুষকে ভরসা রাখতেই হবে। পাশাপাশি আবারও বলছি যে বিপক্ষে যাওয়াতে, তাদের বোনের মতো না হতে তারা সেই আবেগ এবং সেই যন্ত্রণা থেকে কথাগুলো বলছেন। এবং বিচারপতি তো বলেছেন, আজকে এই রায়তেও বলেছেন যে যদি তারা এই রায়কে মনে করেন চ্যালেঞ্জ করবেন, তারা করতে পারেন। ফলে তারা তো বলছে, নির্যাতিতার পরিবার আজকে টুম্পা কোয়াল থেকে শুরু করে মৌসুমী কোয়াল, নির্যাতিতার মা, তার ভাই, দাদা প্রত্যেকেই বলেছেন আমরা এই রায় মানছি না, আমরা সুপ্রিম কোর্টে যাব। অবশ্যই সুপ্রিম কোর্টের দরজাও খোলা রয়েছে তাদের কাছে। উচ্চ আদালতে গিয়ে তারা এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যদি আবেদন করে এবং সেখানে তখন মামলা হবে, সেখানে রায় বদলাতে পারে। ফলে আপাতত কিন্তু বলা যেতে পারে যে নির্যাতিতার পরিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এদিনের রায়ে মোটেও খুশি হতে পারেনি। তারা সুপ্রিম কোর্টে কিন্তু যাওয়ার কথা জানিয়ে দিয়েছে। কুনামি, ধন্যবাদ রিমিক। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, 2013 সালের 7ই জুন উত্তর 24 পরগনার কামদুনিতে রাজারহাট ডিরোজিও কলেজের 2য় বর্ষের কলেজ ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের মামলায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হলেও 6 জনকে দোষী সাব্যস্ত করে 3 জনকে ফাঁসি ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে 2016 সালে কলকাতা নগর দায়রা আদালত ও 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয় এবং 1 জনের মামলা চলাকালীন মৃত্যু হয়। দোষী সাব্যস্ত করা হয়েছিল শরীফুল আলী, আনসার আলী, আমিন আলী, এনামুল হক, ভোলানাথ নস্কর ও আমিনুল ইসলামকে। শরীফুল আলী, আনসার আলী ও আমিন আলীকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। বাকি 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করা হয়েছিল। ওই 6 দোষীদের পক্ষ থেকে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। ফাঁসির সাজা পাওয়া শরীফুল আলী ও আনসার আলীকে আমৃত্যু যাবজ্জীবন সাজা দিল হাইকোর্ট। অপর ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলীকে বেকসুর খালাসের নির্দেশ ও যাবজ্জীবন সাজা পাওয়া ভোলা নস্কর, এনামুল হক ও আমিনুল ইসলামকে 7 বছরের সাজা দিল হাইকোর্ট। যেহেতু এরা 10 বছরের বেশি জেল খেটে ফেলেছে, তাই এই 3 জনকেও বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। তবে আজকের এই রায়ে কিন্তু খুশি হতে পারছেন না নির্যাতিতা অর্থাৎ মৃতার পরিবার। তারা কিন্তু হাইকোর্টের বাইরে রীতিমতো কান্নায় ভেঙে পড়ে এবং নির্যাতিতার ভাই ও দাদা তারাও কিন্তু অজ্ঞান হয়ে যায় হাইকোর্টের বাইরে এবং তারা বলেছে এই রায়কে চ্যালেঞ্জ করে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে। অর্থাৎ আজকের কলকাতা হাইকোর্টের যে রায় ছিল তাতেই কিন্তু একদমই খুশি নয় কামদুনির বাসিন্দা ও নির্যাতিতার পরিবার। এ বিষয়ে নির্যাতিতার রাজ্য সরকার চোর, চোর সরকার,
আইন টাকার গোলাম। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল কি যে মুখ্যমন্ত্রী বলেছিল 15 দিন চলো চলো পেছনে চলো পেছনে একসঙ্গে সুসাইড করবো। চল কলকাতা আপনাদের আরও একবার জানিয়ে রাখবো 2013 সালে কামদুনি গণধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে 2013 7ই জুন মূল কলকাতা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনা জেলার বারাসাত থেকে 16 কিলোমিটার দূরে কামদুনি গ্রামে 20 বছর বয়সী এক কলেজ ছাত্রীকে অপহরণ, গণধর্ষণ এবং খুন করা হয়। 2016 সালের জানুয়ারিতে আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় নিম্ন আদালত থেকে। ডিরোজিও কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী 7ই জুন 2013 সালের বিকেলে কামদুনি বিডিও অফিস রোড ধরে বাড়ির দিকে হাঁটছিল এবং তখন তাকে অপহরণ করে একটি কারখানার ভেতরে নিয়ে যায় এবং সেখানে তাকে 8 জন গণধর্ষণ করে। তাকে গণধর্ষণের পর দুষ্কৃতীরা তার নাভি পর্যন্ত পা ছিঁড়ে গলা কেটে তার লাশ পাশের মাঠে ফেলে দেয়। স্থানীয় সময় রাত 8:30টার দিকে রাজারহাটের খড়িবাড়ির 8 বিঘা অঞ্চলে একটি ভেড়ির পাশে নির্যাতিতার ভাইয়েরা তার বোনের লাশ দেখতে পান। রাত আনুমানিক 9:45 গ্রামবাসী ও পুলিশের মধ্যে একটি ঝগড়া এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে, যখন পরবর্তীরা নিহতের লাশ উদ্ধারের চেষ্টা করে। জনতা পুলিশের 3টি গাড়িও ভাঙচুর করে এবং পরের দিন দুপুর 2টোর দিকে একটি বড় পুলিশ দল গ্রামবাসীদের কাছ থেকে নিহতের দেহ উদ্ধার করে এবং পোস্টমর্টেমের জন্য বারাসাতে নিয়ে যায়। এবং 15ই জুন সন্ধ্যায় ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের একটি দল কামদুনিতে পতাকা মার্চ শুরু করে। আধা সামরিক নজরদারি সত্ত্বেও নাগরিক ফোরামের একটি দল কামদুনি পরিদর্শন করে। মাতঙ্গিনী মহিলা সমিতি, মৈত্র, মানবী, অহল্যা এবং চেতনা সহ বেশ কয়েকটি মহিলা সংগঠন কামদুনি পরিদর্শন করেছিল এবং 17ই জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি পরিদর্শন করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘটনার 15 দিনের মধ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে এবং তার সরকার দোষীদের মৃত্যুদণ্ডের জন্য আবেদন করবে। আজকে হাইকোর্টের রায়ের পর নির্যাতিতার পরিবার কি বলছে শোনাবো আপনাদের। সব বিক্রি হয়ে গেছে, সমস্ত উকিলরা, সরকারি উকিলরা টাকার কাছে সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। কামদুনি মামলার সবথেকে যে পরিচিত দুই মুখ, সেই দুই মুখ আপনার